স্নিগ্ধ বিষ লিখেছেন শান্তি ডাক্তার মুন্নি। পর্ব সংখ্যা ৪৫। ওয়াসিস নিজের ঘরে ফিরে আসে। ফিরে তো ঠিকই, কিন্তু তার ভেতরে জমে থাকা কথাগুলো আর বলা হয়ে ওঠে না। রাতের অন্ধকার বিছানায় গা এলিয়ে দিল। ঘুমে দেখা মেলে না। চোখের পাতায় তার অদৃশ্য জেদ। কিছুতেই তারা এক হতে চায় না। বুকের ভেতরটা হাহাকার, অন্তরে প্রতিটি স্পন্দনে অবিরত অবিরাম তৃষ্ণা তৃষ্ণা নামটাই প্রতিধ্বনিত হচ্ছে। ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে চলেছে। দীর্ঘ ৩ ঘন্টা এপাশ ওপাশ করে বিছানা ছটফট করে, যখন বুকের ভেতর দাউ দাউ করে অস্থিরতা কোনোভাবেই বসে রাখা যায় না, তখনই সে এক প্রকার বাধ্য হয়ে পুনরায় পা বাড়ায় তৃষ্ণার ঘরের দিকে। নিঃশব্দে ঘরের দরজা ঠেলে ভেতরে পা রাখতেই প্রশান্তি ছুঁয়ে যায় তাকে। আবছালয়ে দেখে সে তৃষ্ণা তাহাজ্জুদের নামাজ শেষ করে জায়নামাজে স্থির হয়ে বসে আছে। প্রার্থনারত সেই শান্ত মুখশ্রীর দিকে তাকিয়ে ওয়াসিসের বুকে ভোরে এক দীর্ঘশ্বাস টেনে নেয়। কোনো প্রকার বাক্যলাপ না করে ধীর পায়ে এগিয়ে আসে সে। সটান হয়ে পড়ে তৃষার সামনে। ঠিক এত রাতে এমন অপ্রত্যাশিত ভাবে ওয়াসিসকে নিজের ঘরে আসতে দেখে তৃষা চোখে মুখে যেন স্পষ্ট বিষময় ফুটে ওঠে। ও এত রাতে এখানে কি করছে? ওয়াসিস টু শব্দটিও করে না। কোনো প্রকার উত্তর অপেক্ষা না করে সে এক প্রকার অধিকার রোধ নিয়ে তৃষ্ণার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। তারপর ঘুম, অথচ প্রশান্ত কণ্ঠে বলে ওঠে, আমার ঘুম ভেঙে গেছে। ভীষণ ঘুম পেয়েছিল, কিন্তু বড্ড মাথা ব্যথা করছে। চুলগুলো একটু টেনে দে তো। হঠাৎই এমন আদেশে তৃষ্ণা ঘোরের মধ্যে পড়ে যায়। অবচেতনভাবে তার নরম আঙ্গুল অসিসের ঘন চুলে বিলি কাটতে শুরু করে। চুল কেটে দেওয়ায় ফাঁকে ফাঁকে সাবধানতাবশত ওয়াসিসের উন্মুক্ত গলায় হাত ছুঁয়ে যেতেই তৃষ্ণা চমকে ওঠে। তা বেশ জ্বর, গা পুড়ে যাচ্ছে। মৃদু উদ্বেগ নিয়ে সে নিচু স্বরে মিনমিন করে বলে, আপনার তো মনে হচ্ছে জ্বর আসবে। রাতের বেলা ওইভাবে গোসল না করলেও তো পারতেন। ওয়াসিস যেন ঠিক এই সুযোগটার অপেক্ষায় ছিল। তৃষ্ণার এমন সামান্য উদ্বেগ, এই নরম হাতের স্পর্শ, বুকের ভেতরটা দাউ দাউ করা অস্থিরতা নিমিষে যেন জুড়িয়ে দিল। গত কয়েক বছর দম বন্ধ করার শূন্যতা কেটে গিয়ে যেখানে জায়গা করে নেয় প্রশান্তি। চোখ দুটো বুঝেই সেই তৃষ্ণ কণ্ঠে জবাব দেয়, এসব অল্প জ্বরে আমার কিছু হবে না। আমি তো আর তোর মতো মুরগি ছানা নই যে একটু সামান্য দুর্বল হয়ে পড়বো। কথাটা শুনে তৃষ্ণা অন্তত ধীর গলায় উত্তর দেয়, মেয়ে মানুষ তো একটু দুর্বল হয়ই, এইটা তো নিয়ম। ওয়াসিসের চোখ এখন বোঝা। সে অস্থিরতায় যে বলে ওঠে, হ্যাঁ হয়তো জানি, কিন্তু তুই তো একটু বেশি দুর্বল। তৃষ্ণা এবার একদম নিশ্চুপ হয়ে যায়। কি জবাব দেবে ভেবে পায় না। এমনিতেই এই লোকটাকে ভালো কথার বদলে উল্টো অযথা রেগে যায়। এখন আবার মুখ ফসকে উল্টাপাল্টা কিছু বেরিয়ে গেলে খামোকা পরিস্থিতি ঘোলাটে হয়ে যাবে। তৃষ্ণা কেমন বাধ্য মেয়ের মতো চুপচাপ কথা শুনতে দেখে ওয়াসিসের আর কথা পারে না, বরং তৃষ্ণার উষ্ণ কোলে মাথা রাখায় যে পরম শান্তিটুকু সে পায়, সে প্রশান্তিতেই নিজের পুরোপুরি সঁপে দেয় সে। এর চেয়ে বেশি আর কি বা চাওয়ার থাকে তার? এই স্তব্ধতা আর স্পর্শের নীরবতায় তখন তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ শান্তি। দিগন্ত জোড়া ধূসর আকাশ আজ চিত্র করে তুলেছে আঁকা এক ক্যানভাস। মেঘের গুরুম গম্ভীর গর্জনের ওপর কিছুক্ষণ আগের প্রলয়ঙ্কারী তুফান এক শান্ত হয়ে আছে। ঘন কালো মেঘের চাদরে রৌদ্রের সোনালি হাসি পুরোপুরি অবরুদ্ধ। আকাশ ভেঙে এখনই জন্মবে মিহি জলের রেণু। সেই রেণু বোধহয় মেঘকে নীরব কান্নাত সেই সজল ধারায় গোসল করিবে চারপাশ। মায়াবহী রূপ ধারণ করেছে। বাতাসের রন্ধে রন্ধে মিশে আছে মাটি ভেজা গন্ধ। রাস্তার দুপাশে শান্ত জলাশয়ে বৃষ্টির ফোঁটা অবিরাম এঁকে চলেছে পৃথিবীর সব সরল জলতরঙ্গ। বৃষ্টির আদরে ছোঁয়ায় পথের ধারে বুনো ঘাসের গালিচা হয়ে উঠেছে আজ আরো সতেজ, আরো গাঢ় শ্যামল। পথের ধারে সারি বেঁধে দাঁড়িয়ে থাকা প্রাচীন বৃক্ষগুলো এক বর্ষমুখর দিনের এক নিস্তব্ধ প্রশান্ত সাক্ষী হয়ে আছে। দূরে আবছা হয়ে আসা দিগন্তের সারি সারি গাছ আর ইটের ভাটা মিঞ্চিগুলো মিলেমিশে এক বিষগ্ন অথচ রূপ যেন মায়াজালে বুনেছে। আর এই অবিরাম বাড়িধারাই নিস্তব্ধ প্রকৃতির বুক চিরে গ্রামের কাদমগ্ন মেঠো পথ ধরে ধীর পায়ে হেঁটে চলেছে তৌসির আর তার কৈতরী। সেই তো শুভ্র বসনে তারা তো এখন এই বর্ষায় কোনো এক অমর কাব্যের জীবন্ত প্রতিচ্ছবি। নাজার পরনে একটি সাদা শাড়ি যা স্যাঁতসেঁতে হওয়ায় কিছুটা লেপ্টে আছে অবয়কের সঙ্গে। তৌসিরের বা হাতে ধরা একটা লম্বা ছাতা, আর তার সাথেই ঝোলানো শ্বশুরবাড়ির জন্য নেওয়া 20 টাকা দামের এক প্যাকেট মুড়ি। সে মহাকিপটা তাও মুড়ি নিয়ে যাচ্ছে, এটাই অনেক।
তার ডান হাতে যত্নে আগলে রাখা নাজার জুতো জোড়া, কাদায় যাতে নাজা দামি জুতোটা নষ্ট হয়ে না যায় সেই খেয়াল তো পুরো মাত্রায় তৌসির রেখেছে। তৌসিরের পরনে সাদা পাঞ্জাবি, সাথে ধুতি স্টাইল করে সাদা লুঙ্গি পরা, আর পাঞ্জাবির ওপরে তার অতি প্রিয় কালো মুজিব কোট। তালুকদার বাড়ির উদ্দেশ্যে তাদের এই যাত্রা। গাড়ি করে আসার কথা ছিল মূলত তাদের, কিন্তু সে কারণে নাজিয়া এত সুন্দর করে শাড়ি পরেছে, কিন্তু বাড়ির কাছাকাছি আসতেই বাধে বিপত্তি। বৃষ্টি কাঁধে আটকে যায় তাদের গাড়ি, ঠেলতে গিয়ে ছিঁড়ে যায় তাদের থেকে বিকল্পরায় সিএনজিটার তার। তারা বাধ্য হয়ে যান্ত্রিক বাহন ছাড়াই প্রকৃতির এই কাদামাখা পথে হেঁটে এগিয়ে যাচ্ছে সামনে। তবে এই বিপত্তি তাদের দুজনের মাঝে এক অনাকাঙ্ক্ষিত একান্ত মুহূর্তে জন্ম দিয়েছে। মেঠোপথে কাদা এড়িয়ে সাবধানে পা ফেলতে ফেলতে নাজিয়া একদম নির্ভয়ে জড়িয়ে ধরে তৌসিরের হাতটা। এই বিশাল পৃথিবীর এই হাতটাই তার একমাত্র নিশ্চিত আশ্রয়স্থল। তৌসির মৃদু হেসে চোখের কোণে এক চিলতে আদর নিয়ে নাজার দিকে তাকায়। কি হইল? নাজা দু কদম এগিয়ে মাথা নেড়ে বিষগ্ন গলায় বলে, কই কিচ্ছু না। তৌসির নাজার মনে জমতে থাকা মেঘটুকু পড়তে পেরে হালকা গলায় জিজ্ঞাসা করে, মন খারাপ? নাজা মুখ তুলে তাকায় তৌসিরের দিকে, ঠিক এক নিরীহ মায়াবী হরিণের দৃষ্টে। সে নিটল সজল চাহনিতে তৌসিরের প্রতি তার ব্যাকুল অকুলতা আর না বলা ভয়গুলো স্পষ্ট পড়া যায়। নাজা নরম অভিমানী গলায় জিজ্ঞেস করে, কবে আসবেন? মন খসখস যেন করছে আমার। তৌসিরও মুচকি আসে, লম্বা ছাতাটা মেলে দুজনের মাথার ওপর ধরতে ধরতে এক নিশ্চয়তার স্বরে বলে ওঠে, আসমু তাড়াতাড়ি। হঠাৎ কইরা যাইতাছি তো, তাই মন খুঁতখুত করতাছে তোমার। বাড়ির সবার লাগে দেখা কইরা দেখবা, মন ঠিক হইয়া যাইব। কিন্তু নাজার মনের শূন্যতা এত সহজে পূরণ হওয়ার নয়। কিন্তু মানুষকে দূরে পাঠানোর আশঙ্কা তো তার বুক ভারী হয়ে আছে। সে তৌসিরকে একদম গা ঘেঁষে দাঁড়িয়ে মিনমিন করে বলে, আপনার অভাব পূরণ এই পৃথিবীর কোনো কিছু দ্বারাই হইব না। তৌসিরের কথাটি শুনতে পেয়ে যেন বোঝার মতো ভান করে। সে খানিকটা ঝুঁকে এসে বলে, কি বললাম? নাজা অন্যদিকে দৃষ্টি সরিয়ে নিয়ে ভেজা পাতা নিয়ে আনমনে তাকিয়ে দীর্ঘশ্বাস গোপন করে বলে, কিচ্ছু না। বৃষ্টিধারায় আরেকটু বাড়ে। ছাতার দিকে পৃথিবীর সমস্ত কোলাহল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তারা। পাশাপাশি হাঁটছে। দীর্ঘক্ষণ পর বাড়ি ফিরে সবার সাথে নিয়ম মাফিক কুশল বিনিময় পর্ব চুকিয়ে তৌসির আর নাজা এসে ঢোকে নাজার ঘরে। বসার ঘরে নাজার বাবা চাচাদের সাথে তৌসিরের কথোপকথন অবশ্য শ্বশুর জামাইয়ের চেয়ে শত্রুর মতোই শুনিয়েছে বেশি। কথায় কথায় একে অপরকে বাক্যবাণে বিদ্ধ করার চেষ্টা। তৌসির এবার ফেরার পালা। যাওয়ার আগে সে নাজার ঘরে আসে। নাজা এরই মাঝে শাড়ি পাল্টে একটা সুতির 3 পিস গায়ে চড়িয়ে নিয়েছে। আনমনে চোখে বলেছে নিজের চেনা ঘরের চারধারে। তৌসির বড্ড অবাক চোখে তাকিয়ে আছে চারপাশ। তার মতো এক সাধারণ সাপোসা ঘরের তুলনায় এ ঘর অত্যন্ত 10 গুণ বেশি সুন্দর ও বিলাসবহুল। দামি বিছানা, ড্রেসিং টেবিল, পেলব সোফা, পেল্লাই আলমারি, নাজার সুসজ্জিত আলাদা কর্নার। কি নেই এইখানে? বড় জানালা, পাশে প্রশস্ত বসার জায়গা, খোলামেলা বারান্দা, এসির হিমেল হাওয়া, মিনি ফ্রিজ, বড়সড় টেবিল আর তাক। এই প্রাচুর্যের অভিজাত্যর পেছনে ফেলে নাজা যে তার ওই সাদামাটা বাড়িতে গিয়ে উঠেছে, সেটা তৌসিরের কাছে পরম বিস্ময়ের হয়ে মনে হচ্ছে। যাওয়ার সময় ঘনিয়ে আসছে। তৌসির নাজাকে আলতো করে নিজের কাছে টেনে নিয়ে শান্ত স্বরে বলে, আমি যাইতাছি। 7-8 দিনের মধ্যে চইলামো। কোনো সমস্যা হইলে তুমি চইলা যাইও। আমি বাড়ি থেকে নাজিমরে পাঠামনে। আর ফোন তো আছেই। নাজার ভেতরটা কেমন যেন ভারী হয়ে আসে। তৌসির কোনোভাবে যেতে দিতে ইচ্ছে করছে না তার। মন চায় দুহাতে শক্ত করে আঁকড়ে ধরে রাখতে তৌসিরকে। কেন জানি নিজের এই একটা হাত তৌসিরের গালে রাখে সে, অন্য হাতে মমতা এলোমেলো হয়ে থাকা সামনের চুলগুলো গুছিয়ে দিয়ে ম্লান কণ্ঠে শুধু বলে, আচ্ছা। নাজার মনের অবস্থা তৌসিরের অজানা নয়। সে সব বোঝে, কিন্তু কিছু করার নেই। আবেগ আর পীড়িত জীবন চলে না, তাকে ফিরতেই হবে। তৌসির একদৃষ্টে নাজার চোখের দিকে তাকিয়ে নিচু স্বরে জিজ্ঞাসা করে, কিছু দিবা না? নাজার কপালে ভাঁজ ফেলে জানতে চায়, কি দিব? আদর করা লাইয়া কিছু সুযোগ। তৌসিরের কথা শুনে নাজা ঠোঁটের কোণে এক চিলতে প্রশ্রয়ের হাসি ফুটে ওঠে। ওর চোখের পাতা এখন প্রেমের আবেশ। সে অত্যন্ত আদরে ভঙ্গিতে ঘাড়ের কাছে লেপ্টে থাকা নিজের অবাধ্য চুল একপাশে সরিয়ে দেয়। সরিয়ে দিতে উন্মুক্ত হয় শুভ্র উঠাল গ্রীবা। নিজের সমস্ত সত্তাকে তৌসিরের কাছে সঁপে দিয়ে এক মোহময় তৌসিরের ফিসফিসানি নাজার কাছে নিন। তৌসির
ভেতরের সেই প্রশ্রয় এখন যেন এক তীব্র ঝড়ো হাওয়া বইছে। তৌসির একটানে নাজের চিকন কোমরটা দুই হাতে শক্ত করে জড়িয়ে নিজের বুকের সাথে মিশে নিল নাজাকে। নাজের উন্মুক্ত গলায় অতি আবেশে মুখ গুজে দিল সে। তৌসিরের এই এলোমেলো তপ্ত নিঃশ্বাস যখন নাজার গলায় সংবেদনশীল ত্বকে আস্তে করে পড়ে, তখন নাজার মনে হয় ওর শিরায় শিরায় বিদ্যুৎ খেলে যাচ্ছে যেন। এক আনাবিল শিহরণে আবেশে বুঝে নেয় সে চোখের পাতা, আর চেনা পৃথিবীর এক মিষ্টি ঘোরে শূন্যতায় বিলীন হয়ে যেতে শুরু করে। তৃষ্ণার্ত প্রেমিকের মতোই তৌসির নাজার গলার ভাঁজে ভাঁজে একে একে এঁকে দিতে থাকে ভালোবাসার অজস্র উষ্ণ চুম্বন, ভালোবাসার এই তীব্র প্লবন। নাজা নিজেও দিশেহারা। ঘোরের মাঝে সে আলতো করে তৌসিরকে একটু সরিয়ে দেয়, তবে তো দূরে ঠেলে দেওয়ার জন্য নয়, বরং নির্ভরতায় নিচের ভার কাঁধের মসৃণ অংশটুকু তৌসিরের আদরের জন্য প্রসারিত করে দেওয়ার জন্য। তৌসির সুজাকে তো অপেক্ষা করছিল এতক্ষণ। একের পর এক ছোঁয়া, ঠোঁটের উষ্ণতা, কোনোভাবেই সে নাচার মোহনীয়তার সন্নিকট থেকে নিজেকে সরাতে চায় না। সে জাদু বলে নাচার মাঝে সমস্তটাই ডুবে দেয়। তৌসিরের এই অবাধ্য প্রেমের পাগলামি থেকে নাচা কিছুতে নিজেকে ছাড়াতে পারছে না। আদরে আদরে ক্লান্ত আবেশনায় অবশেষে এরা একরাশ আদরে অভিযোগ আর নিঃশব্দর গলায় তৌসির চওড়া কাঁধে আলতো করে ধাক্কা দিয়ে ফিসফিসে ওঠে, আসতে আর কতক্ষণ। তৌসির এবার দু হাতে নাজার গাল দুটো আলতো করে ধরে গাঢ় স্বরে বলে, টানা 7 দিন তোমারে কাছে পাবো না, তুই বুঝো সেই জ্বালা, একটু কাছে থাকতে দে, নড়িস না, বকিস না। নাজা একটু দীর্ঘশ্বাস ছেড়ে চাপা স্বরে বলে, এখন অন্য কিছু করা যাবে না, এইটুকুই খান আর সোজা চলে যান। বাকি সব বাড়ি ফেরার পর। কথাটা শেষ করার সুযোগ পায় না নাজা। বাক্যটি সম্পূর্ণ হওয়ার আগে নাজার রাগা ও রক্তিম অধর পলব নিজের প্রবল অধীরে তুলে নেয় তৌসির। আচমকা এমন আবেগীয় স্ফুটনে নাজার প্রথমটাই ঈশ্বর চমকে উঠলে পরক্ষণে ভেতর থেকে সমস্ত প্রতিরোধগুলি পানি হয়ে গেল। থরথর করে কাঁপতে থাকা পেলে দুটো মন্ত্রমুগ্ধের মতো ধীরে ধীরে উঠে এলো তৌসিরের চড়া সুঠাম কাঁধে। এরপর সলজ্জ আঙ্গুলে আলতো করে স্লাইড করে তৌসিরের ঘাড়ের পেছনে ঘন চুল জড়িয়ে যায় অতি নির্ভরতায়। তৌসিরের মাথায় আরো শক্ত করে নিজেকে চেপে দেয় সে। তৌসিরের ওষ্ঠের খেলায় তীব্রতার সাথে এক ছন্দে তাল মিলিয়ে নাচা সাড়া দিতে শুরু করে। তার কিশোরী মনের সমস্ত আড়ষ্টতা, সমস্ত দ্বিধা নিমিষে কর্পূরের মতো যেন উবে যায় শূন্যে। তৌসিরের এই পাগলমোটো উষ্ণ ভালোবাসা সেই পূর্ণ প্রতিদান দেয় নিজে সর্বত্র ঢেলে। নাজা নিজের শিহরিত শরীরে তৌসিরের প্রশস্ত বুকের সাথে একেবারে লেপটে দেয়, যাতে দুজনের মাঝে এক চিলতে বাতাসেরও প্রবেশ অধিকার না থাকে। তৌসিরের শার্টের সামনের অংশ শক্ত করে খামচে ধরে নিজেকে কোনো মতে সামলানোর আপ্রাণ চেষ্টা করছে মেয়েটি, কারণ তৌসিরের এমন অপ্রতিরোধ উন্মাদনার কাছে শরীরে ক্রমশ অবশ্যই আসছে, শির দ্বারা বেজানো নেমে যাচ্ছে অচেনা মাদকতা। তৌসির এবার নাচার অধর পল্লব মুক্ত করে চিকন গোমটা ধরে নেয়। নাজার এবার আর কোনো বাধা দেয় না, আদরে করে নেয় গলা জড়িয়ে হাঁপাতে হাঁপাতে মিষ্টি কণ্ঠে বলে, ছেড়ে দিন এবার, সময় আর পরিস্থিতি দুটোই কিন্তু ধীরে ধীরে হাতের বাইরে চলে যাচ্ছে। তৌসির অবুঝ মন কিছুতেই মোহনীয় বাঁধন ছাড়তে চাচ্ছে না, কিন্তু বাস্তবতা নিয়মের উপরন্ত নেই। বুক ছেড়ে বেরিয়ে আসা এক দীর্ঘশ্বাস চেপে রেখে ধীরে ধীরে নাচের বাঁধন আলগা করতেই সে, আসি আমি। নাচের চোখ নামিয়ে সম্মতিসূচক মাথা নেড়ে বলে, জি। তৌসির নাজার প্রশস্ত কপালে শেষবারের মতো গাঢ় চুম্বন এঁকে দেয়, তারপর একদম ফিসফিস করে ভারী গলায় বলে, ভালো থেকো, আমি আসি। আর যদি কোনোদিন ফিরতে না পারি, তবে নিজের জন্য নতুন কোনো পথ বেছে নিও। বজ্রের মতোই কথাটা ছুড়ে গেল যেন তৌসির দরজার দিকে পা বাড়ায়। বুকের ভেতর চিনচিন ব্যথায় তৃষ্ণার্ত হয়ে একদৃষ্টে তাকিয়ে রইল নাজা তার দিকে। এটাই কি তবে শেষ দেখা? আর কি দেখা হবে না তার কৈতরীর সাথে? এই মর্মান্তিক ভাবনাতেই তৌসিরের কলিজাখানা এক ফোঁটা এফোর ওফোর হয়ে গেল। ওইদিকে নাজা সারা শরীর অশুভ আশঙ্কায় থরথর করে কাঁপতে লাগিয়ে ছলছল চোখে সে তাকায় দূরে সরে যাওয়া অবয়কের দিকে। কি বলে গেল তৌসির? কেন বললে এমন কথা? নাচার আর্ত মন ডুকরে কেঁদে ওঠে চিৎকার করে বলতে চায়, তৌসির দয়া করে থেকে যান, কিন্তু সে সাধ্য কি বা অধিকার কোনোটাই যে তার নেই। তৌসির ঘর থেকে বেরিয়ে যাওয়ার ঠিক পূর্ব মুহূর্তে দরজার কাছে থমকে দাঁড়ায় মৃদু গলায় বলে, গেলাম। নাচা আহত কান্না ভাঙা কণ্ঠে সক্রিয়ভাবে বেরিয়ে আসে প্রতিশ্রুতি, আমি অপেক্ষায় থাকলাম।
তৌসির আর পেছনে ফেরে না, সামনে পা বাড়িয়ে নিচে নেমে আসে, সবার কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় নিয়ে চিরচেনা তালুকদার বাড়ির সীমানা পেরিয়ে যায়। তৌসিরের প্রশস্তির রেশ কাটতে না কাটতে ঝড়ের বেগে ঘরে প্রবেশ করে নাওমি। ঘরের ভেতরে পা রেখে সে নাজার দিকে তীক্ষ্ণ বিষাক্ত দৃষ্টিতে তাকায়। সে দৃষ্টি যেন নাজার শরীরটা ভস্ম করে দিল। নাজা তড়িঘড়ি করে নিজেকে খসে পড়া ওড়নাটা টেনে নিয়ে গলার কাছে জড়িয়ে নেয়, কারণ সে খুব ভালো করেই জানে সেখানে স্পষ্ট লালচে দাগ হয়ে আছে। তৌসি নিজের ধবল প্রেমের চিহ্ন হিসেবে দাঁত বসিয়ে গেছে একটু আগে। নাজার তথ্যস্থ হয়ে ওড়না দিয়ে নিজেকে ঢাকতে দেখে নাওমির কপট রাগ যেন একেবারে চরমে পৌঁছায়। তীব্র শ্লেষ আর নোংরা আক্রোশে ফেটে পড়ে সে। বিভৎস গলা দিয়েই বলে ওঠে, সংসার করার খুব ভূত চেপেছে তোমার ঘাড়ে, তাই না? সংসার করা আমি বের করছি, বিশ্ব টুট এদিকায়। নাজা জানতো একদম করজম কথা তাকে শুনতে হবে। এই বাড়ির দেওয়ালগুলোর মতো নাওমির এই রূপ তার পরিচিত, তবে আজ আর সে একটুও দমে না। ও দাঁতে দাঁত চেপে শক্ত করে জবাব দেয়, বিয়ে হয়েছে, সংসার করবো না? এ কেমন কথা? তোমরাই তো জোর করে গলায় ধরিয়ে দিয়েছ। ওই সংসার আমাকে করতে হবে তোমরা বারবার বলেছ, তাহলে আজকের এই কথা বলছো কোন অধিকারে বলছো, কোন কারণে বলছো?